আমার যদি শরীর ভালো রাখতে হয় তাহলে প্রত্যেকটা জিনিসই খেতে হবে। তাদের মোটামুটি এরকম নোটস বা আমি অনেক আগে থেকেই করে দিয়েছি। এবার তাদের ধরো পরীক্ষা নিয়ে করে যেগুলো জায়গাগুলো ধরো তাদের শর্টফল ছিল সেগুলোকে কভার আপ করিয়ে দিয়েছি। পুরো 3 ঘন্টার মধ্যে সমস্ত প্রশ্নের অ্যান্সারও দিতে হচ্ছে, প্লাস কোনো স্টুডেন্ট রিভিশনও করছে তার মধ্যে। তো স্যার কি করে পুরো 3 ঘন্টাকে আমরা প্রপারলি ইউজ করব যাতে আমরা ওই 3 ঘন্টার মধ্যে ম্যাক্সিমাম রেজাল্ট জেনারেট করতে পারি বা রেজাল্ট আনতে পারি? নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু দ্য ইউটিউব চ্যানেল অফ মার্কেটিং 2.2। বন্ধুরা, আজকে আমাদের পডকাস্টের অতিথি হলেন ফিজিক্সের টিচার অর্ণব সুর স্যার। স্যার প্রায় 28 বছরের বেশি সময় ধরে 16,000-এর বেশি স্টুডেন্টদের ফিজিক্স পড়িয়ে চলেছে। সো তোমরা যদি ক্লাস 8 থেকে 10 অবধি ফাউন্ডেশনটা ক্লিয়ার করতে চাও অথবা 11-12-এ ফিজিক্স নিয়ে পড়তে চাও, যদি যেই মেইন যেই অ্যাডভান্স এবং নিটের মতো এক্সাম ক্লিয়ার করতে চাও, তাহলে অবশ্যই এই পডকাস্টটা আজকে তোমাদের জন্য। এবং স্যারের সাথে আমি অলরেডি 4খানা পডকাস্ট করেওছি। স্যারের যে দমদমে কোচিং সেন্টার আছে সেই কোচিং সেন্টারটাও কিন্তু আমরা ভিডিও ব্লগের মাধ্যমে তুলে ধরেছি, এবং এই সমস্ত ভিডিওগুলো তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো তোমরা যদি স্যারের কাছে অ্যাডমিশন নিতে চাও তাহলে অবশ্যই চেক আউট করতে পারো। তবে আজকে আমরা যে সমস্ত বিষয় নিয়ে কথা বলবো সেইগুলো হলো, তোমরা কি করে আইসিএসসি সিবিএসসির মতো বোর্ডের 10th and 12-এ বেশি থেকে বেশি মার্কস আনতে পারবে, কোন কোন টপিক্সের উপর তোমরা বেশি থেকে বেশি জোর দেবে, এবং গার্জেনদের জন্য রয়েছে স্যারের থেকে পরামর্শ। তো একদম টাইম ওয়েস্ট করবো না এবং আমরা আজকে এই ভিডিওটা শুরু করব। স্যার, আমি আজ থেকে প্রায় 14 বছর আগে মাধ্যমিক দিয়েছিলাম। হ্যাঁ, মাধ্যমিকে আমার যে সায়েন্সের বই ছিল সেই বইটা এতটা মোটা ছিল। হ্যাঁ, এবং ওটাকে বলা হতো ফিজিক্যাল সায়েন্স, যার মধ্যে ফিজিক্সও ছিল কেমিস্ট্রিও ছিল। কিন্তু আমি যখন 11-এ উঠলাম সেই বইটাই এই বইটাই হয়ে গেছিলো এত মোটা বই, এবং সেটা শুধু ফিজিক্সের বই। তার মানে সাবজেক্ট অনেক বেশি পরিমাণে বেড়েছে এবং টপিকসও অনেক বেশি পরিমাণে বেড়েছে। মানে বলতে পারি আমরা আগে পুকুরে সাঁতার কাটতাম, কিন্তু সেই পুকুরটাই এখন বিশাল বড় নদী হয়ে গেছে। তো স্যার, এত বেশি টপিকস ইনক্রিজ হয়েছে, এত বেশি সিলেবাস বেড়েছে, তো স্যার যারা আইসিএসসি বা সিবিএসসি বোর্ডের এক্সাম দিতে চলেছে, ঠিক আছে, তারা কোন কোন টপিক্সের উপর বেশি ফোকাস করবে? আগে এটা ক্লাস 10, তারপর 11th এবং 12th, এই পার্সপেক্টিভে বলো। তা আইসিএসসির জন্য যেহেতু তোমার ওই 12টা ধরো চ্যাপ্টার আছে, সেই 12টা চ্যাপ্টার থেকে আর ওটা খুব ওয়েল ব্যালেন্সড পেপার হয়। প্রত্যেকটা চ্যাপ্টারের ওপরে একটা ব্লু বক্স, যেরকম কনসাইজ ফিজিক্সে ব্লু বক্সে ইম্পর্টেন্ট জিনিসগুলো থাকে। ঠিক আছে, সেই ইম্পর্টেন্ট জিনিসগুলো বা ব্লু বক্সগুলো যদি ভালো করে পড়ে নেয় তাহলে কিন্তু চ্যাপ্টারের মোটামুটি 60-70% কিন্তু কভার হয়ে যায়। এবং পেপারেরও আমরা যদি দেখি সেই বক্স থেকে ধরো 60-70% মার্কস আসে। তাহলে কেউ ধরো খুব কুইক রিভিশন করতে চাইছে, তখন কিন্তু ওই বক্সগুলোকে ভালো করে পড়ে নেয়। প্লাস কিছু নিজের যদি হাতে লেখা নোটস থাকে, মানে কনডেন্স নোটস, তো সেইগুলো আমি যেরকম ক্লাসে বলে দিই যে কোনগুলো ধরো। আমি বলছিলাম টপিকস মানে ধরেন এই যে লাইট, হ্যাঁ, বা হচ্ছে থার্মোডাইনামিক্স, আমি এইগুলো বলছি কোন টপিকস। আমি যেটা বললাম, ইট ইজ আ ওয়েল ব্যালেন্সড পেপার। আচ্ছা, ব্যালেন্স পেপার মানে সবগুলোই থাকবে। হ্যাঁ, আর ব্যাপারটা হচ্ছে তোমার যদি শরীর ভালো রাখতে হয় তাহলে প্রত্যেকটা জিনিসই খেতে হবে। আচ্ছা, হ্যাঁ। আর তুমি যদি শুধু ফ্যাট খাও হবে না, তোমার প্রোটিনও খেতে হবে, কার্বোহাইড্রেটও খেতে হবে, ভিটামিনও খেতে হবে, ঠিক আছে, জলও খেতে হবে, সবগুলোই খেতে হবে। তা আমি ওটাই বলছি যে প্রত্যেকটা চ্যাপ্টারকে তুমি ঠিক মতো করো। মানে এইখানে পিক অ্যান্ড চুজ করা মানে এরকম নয় যে অপটিক্স থেকে বেশি আসবে। আচ্ছা, সো তুমি সবগুলোই করো। আর স্পেসিফিক যদি কোনো কোয়ারি থাকে তাহলে আমাকে যদি করে যে স্যার এখানে আমার কোনগুলো ধরো পড়তে হবে, আমার ধরো বেশি হয়ে গেছে, তাহলে আমি ইন্ডিভিজুয়ালি অনেকে হেল্প করে দিতে পারি যে তোমার যা টাইম আছে সেই অনুযায়ী যে তুমি এইগুলো আগে প্রায়োরিটাইজ করো। আচ্ছা, সেটাও আমি মানে বলে দিই। আচ্ছা। আর যারা ক্লাসে আছে তাদের তো যেহেতু অনেক আগে থেকে ওদেরকে আমি গাইড করছি, তাদের মোটামুটি এরকম নোটস বা আমি অনেক আগে থেকেই করে দিয়েছি। এবার তাদের ধরো পরীক্ষা নিয়ে করে যেগুলো জায়গাগুলো ধরো তাদের শর্টফল ছিল সেগুলোকে কভার আপ করিয়ে দিয়েছি। অতএব আগে থেকে স্টার্ট করাটা খুব নেসেসারি। ওকে, যে 7-8 মাস যদি ঠিক করে করা যায় তাহলে সে ভালো মার্কস পাবেই পাবে। এই যেটা আপনি বললেন, বিশেষ করে তোমাদের বেশি বেশি লিখতে হবে, যত বেশি লিখবে সেটা আমি যখন এই লেখাটা অটোমেটিক্যালি আমি তো পরীক্ষা নিই। হ্যাঁ, পরীক্ষা নিয়ে লেখাটা ওদের চেক হয়ে যাচ্ছে। প্লাস আমি রেগুলারলি ওদের ধরো হোম টাস্ক দিয়ে দিই যে ধরো এই কোয়েশ্চেন্স গুলো করবে, খাতাগুলো একবার দেখে নিলাম। অতএব লেখা তো প্র্যাকটিস হচ্ছে। এবার সেটা শুধু পরীক্ষার আগে লেখা নয়, কিন্তু সেটা ইচ অ্যান্ড এভরি উইক কিছু কিছু করে লিখছে। তাহলে খুব মেথডিক্যাল স্টাডি হচ্ছে।
আচ্ছা মানে আমরা যখন ধরো একতলা থেকে দোতলায় উঠি, আমরা তো আর লাফ দিয়ে উঠছি না, আমরা কি করে সিঁড়ি দিয়ে এক স্টেপ করে উঠছি। Right, right. এটা তুমি যত আগে থেকে করবে, স্টেপ করে তুমি ধীরে সুস্থে করতে পারবে। যদি তুমি ধরো স্লিপও করো, আমি হেল্প করে দিচ্ছি যে তোমার এরকম জায়গায় গন্ডগোল যাতে না হয়। তোমার স্কুলের এক্সাম ছিল, সেই স্কুলের এক্সামে যেগুলো ভুল হয়েছে সেগুলোকে ধরিয়ে দিয়েছি। একদম। অতএব এখন যারা আমার কাছে করেছে তাদের ফিজিক্স নিয়ে কোনো নেই, তাদের অন্য সাবজেক্টস নিয়ে হয়তো গন্ডগোল আছে। হ্যাঁ, টুকটাক ডাউটস থাকবে, সেই টুকটাক ডাউটসের জন্য তো আমি আছি। অ্যাকচুয়ালি দেখুন, এই যে ভিডিওটা সবাই দেখবে, এখন ইউটিউবে দিই, এবং আপনার কাছে মানে যারা অন্যান্য টিচারের কাছে পড়ে, হ্যাঁ, তাদেরকেও মানে বলে দিচ্ছেন যে একদম। আমি বলছি যে তোমাদের যদি টাইম কম থাকে, যদি না হয়ে থাকে, তাহলে কনসাইজ ফিজিক্স আমি আইসিএসসির জন্য বলছি, তোমরা ব্লু বক্সের যেগুলো লেখা আছে তাতে ডেফিনিশন আছে, নিউমেরিক্যালস এর ফর্মুলাস গুলো আছে, বা ইম্পর্টেন্ট পয়েন্টস গুলো আছে, সেইগুলোকে ভালো করে পড়ো। রাইট, তাহলে তোমার 60-70% হয়ে যাবে। আর আচ্ছা, আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, লাস্ট 3 বছর বা 4 বছরের পেপার আচ্ছা ভালো করে সলভ করো। হ্যাঁ। আর এখন অনেক গাইড বই পাওয়া যায় মার্কেটে, একদম তাতে সেখানে ভালো করে সলভ করা আছে। মানে আমি দুটো বলে দিচ্ছি খুব ভালো, একটা হচ্ছে এডুকার্ট বলে, ঠিক আছে, আর একটা হচ্ছে অসওয়াল্ড। আচ্ছা, ফ্র্যাঙ্কো আছে, ফ্র্যাঙ্কো ইজ ইকুয়ালি গুড। তাহলে এই তিনটেকে তুমি যদি করো তাহলে খুব ভালো। বলেন এডুকার্ট, অসওয়াল্ড আর ফ্র্যাঙ্ক। হ্যাঁ, আচ্ছা। আর আইএসসির জন্য আমি যদি বলি, এটা 10 বললাম, 12 এর জন্যও যদি বলি, 12 এর একই জিনিস। আচ্ছা। তোমাকে এ ওয়াইজ, টপিক ওয়াইজ করার আছে, কিন্তু হ্যাঁ, তোমাদের যদি আরো স্পেসিফিক লাগে তখন এটা এমনি এইখানে তো বলা যাবে না। আমার ধরো তোমরা যদি একটু ইমেল ধরো করো আমাকে, আমার হাই ভোল্টেজ সাজেশন আমি প্রত্যেকবার দিই, প্রত্যেকবার অন্তত আমার কাছে 300-250-300 জন স্টুডেন্টস মানে এরকম আমি ইমেল করি, যারা আমাকে পাঠাচ্ছে। সেইখানে আমার কিন্তু টপিক ওয়াইজ করা আছে, আর আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও থাকে, আমি অলরেডি সেটা করে নিয়েছি 26-এর জন্য। সেখানে অ্যাড করলে আমি কিন্তু পরীক্ষার ধরো 7 দিন আগে অনেক ইম্পর্টেন্ট কোয়েশ্চেন উইথ সলিউশন, যেগুলো লাস্ট মোমেন্টে করা দরকার, যেগুলো স্টুডেন্ট ভুল করে, সেগুলো আমি গ্রুপে দিই। আচ্ছা, তাহলে কি হয়ে গেল, খুব সিস্টেমেটিক হয়ে গেল। এত মোটা বই তুমি এটা বলছিলে, এখন 12 এর কিন্তু একটা মোটা বই নয়, দুটো ফিজিক্সের দুটো মোটা বই হয়ে গেছে, শুধু 12 এর। বুঝতে পেরেছো? সময়টা তো এত কম, খুব কম। কেন হয়েছে? কেন তুমি ভাবো প্রত্যেকবার তো নতুন কোয়েশ্চেন আসছে, আচ্ছা, সেগুলো ঢুকে যাচ্ছে। আচ্ছা। মানে আজকে বই ধরো সাপোজ যদি 1200 পাতার হয়, পরের বারের বই কিন্তু 1350 পাতা, 150 পাতা বেড়ে গেছে। নতুন টপিক গুলো অ্যাড হচ্ছে, নতুন কোয়েশ্চেন সব অ্যাড হচ্ছে। আচ্ছা। আর বাড়ানো মানে পাবলিশাররা যেটা করে তার টাকাও বেড়ে গেল, 70 টাকা বাড়িয়ে দিল। ঠিক আছে, তবে এত মোটা বই কখনো পড়া সম্ভব নাকি? সত্যি তো। আর তাও দুটো এখন মানে একটা বই তো ধরছে না। আর কেমিস্ট্রি কটা বই? দুটো বই, কেমিস্ট্রিও দুটো, ম্যাথসও দুটো, বায়োলজিও দুটো। মানে এগুলো বেসিক বই। আচ্ছা। আরো এক্সট্রার জন্য তত অন্যান্য রেফারেন্স বই, হ্যাঁ রেফারেন্স বই তো আছে, রেফারেন্স বই আছে তোমার, এই যেটা বললাম যে ওইখানেও তোমার ওই ধরো এডুকার্ট বা ধরো অসওয়ালের ওরকম গাইড বই আছে, সেগুলো ছোট ছোট বই, টপিক ওয়াইজ ওয়াইজ। সেই বইগুলো যাদের ধরো প্রিপারেশন সেরকম হয়নি, মানে লাস্ট মোমেন্টে ধরো করবে, তাদের সেই বইগুলো খুব, রেফারেন্স বইগুলো খুব। হ্যাঁ, আরেকটা জিনিস আমি বলবো খুব এখন কাজে দিচ্ছে, সেটা হচ্ছে মাইন্ড ম্যাপস এর মতো জিনিস আছে। আচ্ছা। মানে ধরো এরকম বড় বড়, ওটা হচ্ছে মিওসিস পাবলিকেশন বোধহয়, এরকম বড় বড় মানে পেপারে খুব ভালো পেজ, এবং বইগুলো একটু দামও আছে। ওইখানে পুরো চ্যাপ্টারটা না সামারি, খুব কালারফুল সামারি করা আছে। তা ওটাকে মাইন্ড ম্যাপ বলে। তুমি যদি ওটা করো, তোমার মোটামুটি চ্যাপ্টারের একটা সিনপসিস তুমি পেয়ে যাচ্ছ এতে। তাহলে কি হচ্ছে, যে ধরো নতুন করছে, বা ধরো অনেকে হয় কনফিউজ করে ভুলে যাচ্ছে, অতটা পড়তে পারবো না, তারা কিন্তু এইগুলো করলে কিছুটা লিখতে পারবে। একদম ব্ল্যাঙ্ক পেপার তাদের জমা দিয়ে আসতে হবে এতে। আমি এটা বলি যে বোর্ড এক্সামে তুমি কোনো কোয়েশ্চেন ছাড়বে না, কিছু লেখো। তুমি তো বুঝতে পারছো যে এটা এই চ্যাপ্টার থেকে এসছে, সেই চ্যাপ্টারটা ভাবো, সেই চ্যাপ্টারে কি কি জিনিস আছে, সেই চ্যাপ্টার কিছু লেখো, ভিজুয়ালাইজ করতে হবে। হ্যাঁ, মানে কিছু লেখো। 2তে হয়তো তুমি হাফ পাবে, 0 থেকে ভালো তো। তোমার যদি 4-5টা হাফ পাও, তাহলে তো তোমার 2.5-3 মার্কস হয়ে গেল, তো 3 মার্ক বাড়লো। এবার প্রত্যেকটা সাবজেক্টে তোমার যদি 3 মার্ক বাড়ে, তুমি ভাবো যে 6টা-7টা সাবজেক্টে তোমার 20-25 নম্বর বেড়ে গেল। ওই জন্য কোনো কোয়েশ্চেন কিন্তু আমি ছাড়বো না, অ্যাটেন্ড করবো। এই ভিডিওটা স্যার অনেক গার্জেন দেখছেন, হ্যাঁ, অনেক স্টুডেন্টদের বাবা মাও দেখছেন, তো তাদের জন্য আপনি কোনো পরামর্শ দিতে চাইবেন? হ্যাঁ, গার্জেনদের জন্য মানে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যে গার্জেনরা তো ডেফিনেটলি অনেক কিছু করছে তাদের ছেলে মেয়েদের জন্য,
তো তাদের অনেক সময় না অনেক এক্সপেকটেশন হাই থাকে, হুম কিন্তু হয়তো স্টুডেন্টটা হয়তো সেরকম লেভেলে পারফর্ম অনেক সময় করতে পারছে না, কিন্তু মানে আনরিয়ালিস্টিক মানে একটা এক্সপেকটেশন থাকছে। সেই আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন হয়তো আচ্ছা অমুক জন অমুক করেছে, তাহলে তুমি কেন করতে পারছো না। ব্যাপারটা হচ্ছে যে আমি যদি আজকে ব্যাট ধরি, আমি নিশ্চয়ই 100টা সেঞ্চুরি করতে পারবো না সচিনের মতো। আমি সচিনের সাথে কম্পেয়ার করে আমার লাভটা কি? আমি যতটা করতে পারবো সেইটার থেকে আমি ইমপ্রুভ করতে পারবো কিনা আমি সেটা ভাববো। বা আমাদের কাজ হচ্ছে এইটা যে তুমি যেখানে আছো তার থেকে কি তুমি ইমপ্রুভ করতে পারছো। তুমি ধরো একটা পরীক্ষা 70 পেয়েছো, নেক্সট পরীক্ষায় কি তুমি 76 পেতে পারো? হ্যাঁ পেতে পারি তো একদম। কিন্তু তুমি 70 থেকে কিন্তু 95 পেতে পারো আমি জানি না, কিন্তু 76 যদি রিচ করো তখন আমি ভাবতে পারি 76 থেকে 82 যাও, 82 রিচ করলে 88 যাও। আমি দেখলাম 88 রিচ হলো না, 78, তারপরে তুমি 75 টু 85 এর মধ্যে ধরো আছো। সবারকার একটা লিমিটেশন আছে। আমি যদি তেন্ডুলকারকে বলি মেসির মতো খেলতে, সে পারবে না, মেসি আবার তেন্ডুলকারের মতো খেলতে পারবে না। অতএব কম্প্যারিজন যেন না করে, এটা দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে যেরকম ঠিক আছে তাকে তার মতো করতে দেওয়া উচিত। হ্যাঁ সবসময় যে লেভেলে আছে আমি যেটা বলি তার থেকে তুমি ইমপ্রুভ করছো কিনা। যদি ইমপ্রুভমেন্ট করো তার মানে ইউ আর অন দ্য রাইট ট্র্যাক, সেটা করা যায়। ইমপ্রুভমেন্টটা পরিশ্রমের মানে পরিশ্রমে বোঝা যায় যে শুধু পরিশ্রম তো আছে, এখনকার যেটা খুব নেসেসারি সেটা হচ্ছে মেন্টারশিপ। হ্যাঁ ধরো আমার কাছে যারা আছে তাদেরকে আমি একদম পিন পয়েন্টেড বলে দেবো যে তুমি এই এই জিনিস করো, তোমার এরকম এরকম জিনিসেই হচ্ছে। ধরো তোমার আঁকাটা ঠিক হচ্ছে না, বা ধরো তুমি অঙ্কগুলো এই চ্যাপ্টারের অঙ্কগুলো তোমার হচ্ছে না, যে জন্য ক্লাসরুম প্রোগ্রাম এত ইম্পর্টেন্ট। মানে ধরো এইগুলো কিন্তু এই অনলাইন ভিডিওস পাইতে হবে না, এই যে পিন পয়েন্টেড ব্যাপার। তুমি এখন চ্যাট জিপিটি থেকে তুমি ডাক্তারি পরামর্শ পেয়ে যাবে, ঠিক আছে, কিন্তু ডাক্তার যখন তোমাকে দেখছে একটা এতে ডাক্তার, তুমি তাকে একটা ভালো কনসালটেন্সি ফি দিয়ে যাচ্ছ, সে তোমার রেসপেক্টেড তখন করে অনেক কিছু প্যারামিটার দিয়ে করছে। চ্যাট জিপিটি যদি যখন করছে সে কিন্তু জেনারেল করছে, তোমার কি প্রবলেম, কি কোথায় প্রবলেম তুমি তোমাকেও বলতে হবে। স্টুডেন্টসরা যত, আমি দেখেছি অনেক স্টুডেন্ট বলে না, বা আমাদের এটাও আমি একটা পরামর্শ দিচ্ছি যে তাদের যেন এনকারেজ করে স্টুডেন্টসদের যে তোমরা কোয়েশ্চেন করো, অন্তত স্যারকে বলো। যদি মানে স্টুডেন্টরা বলতে পারে বা আমারাও বলুন, কিন্তু আমি অনেক সময় দেখেছি ধরো স্টুডেন্টরা বলছে না, পরে বা মা এসে বলছে ও তো এইটা করতে পারেনি, আরে তুমি কি বোবা নাকি? নাকি তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো না, তুমি হোয়াটসঅ্যাপ চালাতে পারো না? তুমি যতক্ষণ না ডাক্তারকে বলবে যে আমার পেট ব্যথা করছে না মাথা ব্যথা করছে, আমি ওষুধটা দেবো কোথাকার? ডাক্তার বুঝবে কি করে? বুঝবেটা কি করে? ওকে তো বলতে হবে যে তোমার প্রবলেমটা কোথায়, তাহলে তো আমি একটা সলিউশন দিতে পারি। এইটা যেন সবসময় বলে যে তোমরা জিজ্ঞেসটা করো। হ্যাঁ অনেক সময় টিচাররা বিজি থাকে, থাকে হয়তো পরে বলবে, কিন্তু টিচারের মাথায় একবার ঢুকিয়ে দাও, মানে বলো, একটা চান্স তো দেবে টিচারকে যে তাকে বলার, যদি না হয় তখন অন্য হবে। তা এইটা হচ্ছে একটা। এই আপনি বলেন গাইডেন্স বা মেন্টরশিপ, তো স্যার একটা ভালো মেন্টর কি করে পাওয়া যেতে পারে? মেন্টর মানে আমি তো বলবো যে এই ধরো টিচিং লাইন আমি যদি বলি, টিচিং লাইনটা কিন্তু আমি যেহেতু 28 বছর মানে প্রফেশনাল করেছি, তার অনেক আগে থেকে আমি পড়াচ্ছি, মানে অ্যামেচার এতে পড়াচ্ছি। কারণ আমি যাদবপুরে যখন পড়েছি তখনও পড়িয়েছি, করেছি, তখন মানে একদম প্রফেশনাল এতে পড়াইনি, তখন এমনি পড়িয়েছি। তার ধরো আমাদের সময়কার যেরকম টিচার আমরা পেয়েছি, এখন ধরো টিচিং লাইনে কিন্তু সেরকম আসছে না, সত্যি কথা। এবং স্কুলে কিন্তু টিচিং যেটা হচ্ছে, মানে আমি সায়েন্স রিলেটেডই বলতে পারি, কারণ ওটা নিয়ে ডিল করছি, সেটা কিন্তু খুব ডাউনওয়ার্ড ট্রেন্ড দেখতে পাচ্ছি। আর ভালো, তুমি এটা খুব ভালো প্রশ্ন করেছো, ভালো মেন্টর কি করে পাবে আমি জানি না। কারণ আমরা যে দেখেছি পৃথিবীতে যে কোনো ফিল্ডে সাকসেসফুল মানুষ হোক না কেন, প্রত্যেকেরই কিন্তু একজন না একজন মেন্টর থাকে। আমরা যদি ক্রিকেটের দেখি, বিরাট কোহলিরও কোনো মেন্টর রয়েছে, তোমার সচিনেরই তো আচরেকর স্যার রয়েছে। হ্যাঁ, তো আজকের দিনে একটা ভালো মেন্টর খুঁজে পাওয়া, হ্যাঁ, এবং এমন মেন্টর যিনি ঠিকঠাক মতো গাইড করবেন, ঠিক আছে, মানে বিশাল টাফ ব্যাপার। দেখো একটা হচ্ছে সাবজেক্ট পড়ানো হচ্ছে একটা জিনিস, আর এই যে আমি যেটা বলছি মেন্টরশিপ, সেটা কিন্তু আরেকটা, সেটা শুধু সবসময় কিন্তু সাবজেক্ট রিলেটেড নয়, যে একটা ধরো স্টুডেন্টকে কনফিডেন্স দেওয়া, ঠিক আছে, বা সে ধরো ডাউন বা কোনো একটা কিছুতে ডাউন, ঠিক আছে, হয়তো কেউ হয়তো কোনো একটা খুব নিয়ার রিলেটিভ মারা গেছে,
তাকে ধরো সেই মতো করা, ঠিক আছে, সেইগুলো কেন যে আমরা কিন্তু সেরকম টিচারদের পেয়েছি যারা পড়াশোনা তো ঠিক আছে, মানে তারা তো পড়াচ্ছেই, তার বাইরে অনেক কিছু হিউম্যান ফ্যাক্টরস আছে যেটাতে মানে তুমি ধরো আগেকার দিনে ধরো গুরুকুল সিস্টেম, তুমি যদি রামায়ণ মহাভারত পড়ো সেখানে কিন্তু মানে গুরুকুল সিস্টেম ছিল, একদম রামও গিয়ে ওইখানে যাচ্ছে, এরাও গিয়ে কিন্তু মানে গুরুর কাছে একদম, এবং গুরুর কাছে শুধু পড়াশোনা নয়, এটা কিন্তু ভুল, গুরু সব কাজও করছে কিন্তু, ঠিক আছে, হয়তো তখন তো জঙ্গল থেকে হয়তো কাঠ এনে দিচ্ছে, মানে পরিষ্কারও করছে, এও করছে, তার মানে ইট ইজ আ হোলিস্টিক ডেভেলপমেন্ট, সব রকমই করছে, পড়াশোনা তো আছেই, মানে ইট ইজ আ পার্ট অফ আ হোল থিং, মানে শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক সব দিক থেকে ডেভেলপ, একদম একদম একদম। আর যেটা সবচেয়ে হচ্ছে যে সেটা হচ্ছে যেটা এখন ওই কথাটা আছে ওয়াক দ্য টক, তার মানে গুরু যেটা করছে সেটা দেখে দেখে অন্যরা শিখছে, ঠিক আছে, মানে গুরু ঠিক সেই জিনিসই করছে, গুরুও কিন্তু হয়তো ঝাড় দিচ্ছে, করছে, ঠিক আছে, অন্যরাও সেটা দেখে শিখছে, আবার যখন ধরো মানে তীর ধনুক হচ্ছে তখন করছে, আবার যখন ধরো পড়াশোনা করছে, কি সব রকম জিনিসটা নিয়ে কিন্তু একটা হোলিস্টিক ব্যাপার হচ্ছে, মানে শুধু পড়াশোনা নয়, কারণ পড়াশোনা এবং এখনকার দিনের এইখানেই একটা ডিসকানেক্ট হচ্ছে, কারণ পড়াশোনাটা এত বেশি বিজনেস লাইক হয়ে গেছে না, লোকের ভাবছে ও আমি একটা টাকা দিলাম, স্যারও ভাবছে আমি একটা নোটস দিলাম, ব্যাস হয়ে গেল, মানে টাকার লেনদেনটা বেশি, সেখানে কিন্তু মেন্টারশিপটা খুব কম, ঠিক আছে, এবং আমার নিজের পার্সোনালি মনে হয় এই যে সোসাইটির এত অবনতি তার কারণ কিন্তু এইখানে এতে মানে সেরকম মেন্টারশিপ কিন্তু পাইনি, মানে বিয়ন্ড দিস সবে বিজনেস, সবই লেনদেন, হ্যাঁ, এই লেনদেনের থেকে একটু ওপরে যতক্ষণ না আমরা উঠবো ততদিন কিন্তু সোসাইটি মানে প্রবলেম আছে, এবং তুমি এটা বলেছো ঠিক যে মেন্টারশিপ পাওয়ার মানে ইজ ডিফিকাল্ট, বিশেষ করে আজকের দিনে একদম একদম ডিফিকাল্ট, সেই আজ থেকে হয়তো 50-100 বছর আগেও কিন্তু মেন্টার বছর আগে আমি দেখবো না, মানে আমি বলছি আমাদের সময়কার যে ছিল তারা যখন রিটায়ার করে যাচ্ছে, বা ধরো আমি স্কুলের সাথে অ্যাটাচড আছি, আমি ইউনিয়ন ক্যাপ্টেন, সেখানেও দেখছি যে যে টিচার করে গেছে না, এখনকার যারা আছে তারা যে একদম বাজে তা নয়, কিন্তু ইজ নট অ্যাট দ্যাট লেভেল, কারণ তাদের আমরা অন্য স্টুডেন্টসের থেকে ধরো ফিডব্যাক পাই, বা আগেকার টিচাররা যতটা কানেক্ট করতো, ঠিক আছে, তারা কিন্তু জিজ্ঞেস করতো যে তোর বাড়িতে কি হচ্ছে, হচ্ছে, এখন ক্লাস হয়ে গেল বাস, আমার তো ক্লাস নেওয়া দায়িত্ব, মানে আমরা যেরকম মানে বারবার মানে স্যারেদের কাছে যাচ্ছি, মানে যাদবপুর যাই, স্কুলে যাই, ঠিক আছে, এই লাস্ট উইকই একটা স্যারের বাড়ি গেলাম, তার অসুস্থ, ঠিক আছে, সেই জিনিসটা কিন্তু এখন নেই, আমার আছে, কারণ আমার সাথে সব টাচ আছে, ঠিক আছে, মানে এতে কিন্তু আমি প্রচুর অন্যদের শুনি মানে কোনো সেরকম মানে কানেকশনই নেই, যে ওই মানে একটা টাকার লেনদেন হয়ে গেছে আর তো দরকার নেই এতে, মানে আই হ্যাভ মুভড অন, ব্যাস, মানে ওই চ্যাপ্টারটা ক্লোজ, সেই জিনিসটা মানে আমার চোখে লাগে, কারণ আমরা কিন্তু সেরকম টিচারদের পেয়েছি যারা মানে মানে অবভিয়াসলি আমি অবশ্য খুব বেশি বকুনি খাইনি, আমি ভালো স্টুডেন্ট ছিলাম মানে এর থেকে, কিন্তু মানে তাদের সাথে তো দারুণ মানে এখনো সম্পর্ক আছে, আছে, মানে আমরা রেগুলার ইউনিয়নে যাচ্ছি, তাদের সাথে দেখা হচ্ছে, মানে একটা কানেক্ট, কিন্তু সেই কানেকশনটা এখনকার এতে আমি দেখেছি মিসিং অনেক এতে। তোমাদের জন্য আরেকটা মানে আছে, মানে ভালো জিনিস আমি বলবো যে আমি প্রত্যেকবার কিছু হাই ভোল্টেজ সাজেশনস করি, বিশেষ করে দুটো, একটা হচ্ছে ক্লাস 10 ক্লাস 12, মানে ক্লাস 10 যদি হয় তাহলে আইসিএসই আর সিবিএসই 10, সিবিএসই ক্লাস 10 এর যে সায়েন্স পার্ট সেটা শুধু ফিজিক্স পার্টটা পড়াই, তাই জন্য আমি সাজেশনসটা কিন্তু ফিজিক্স পার্টেই ফিজিক্সেরই দেবো, আর ক্লাস 12 এর হচ্ছে আইএসসি আর সিবিএসই, এই চারটেরই আমার হাই ভোল্টেজ সাজেশনস প্রত্যেকবার করি, এবারেও করেছি, যে আর ইট ইজ ফ্রি, মানে যে আমাকে ইমেল করবে, আমার হোয়াটসঅ্যাপ দেওয়া রইল নিচে, বা ইমেল আইডিও দেওয়া রয়েছে, যা ইমেল করলে আমি কিন্তু তাদেরকে পাঠিয়ে দেবো। স্টুডেন্ট তো বিভিন্ন ধরনের হয়, হ্যাঁ, একটা ব্রাইট স্টুডেন্ট হয় যারা 80% বা 90% আনছে, এবং কিছু স্টুডেন্টস আছে যারা অ্যাভারেজ নাম্বার পাচ্ছে 50, 60, 70। তো স্যার কোনো স্টুডেন্ট যদি যারা অ্যাভারেজ নাম্বার পাচ্ছে, তারা যদি ভেবে থাকে যে আমরা এইবারে একটা ভালো স্কোর করতে চাই, আমরা হয়তো 80%, 90%, 95%, মানে যেটাকে বলে লেটার বা স্টার মার্কস পেতে চাই, বিশেষ করে ফিজিক্সে, তো তারা কিভাবে করতে পারবে সেটা?
প্রথমত যেটা করতে হবে, ফিজিক্সটা একটু ডিফিকাল্ট সাবজেক্ট, ঠিক আছে? ওইটাতে একটুখানি কিন্তু মানে প্রিভিয়াস থেকে যদি স্টার্ট না করে তাহলে কিন্তু একদম শেষের দিকে এসে করাটা মুশকিল। এটা যে বারবার রিভিশন করে একটা জায়গায় পৌঁছতে, আমি তাতেও বলবো যে লাস্ট দিকে মানে আমি ধরো কিছু সাজেশনস করেছি বা ধরো ইম্পর্টেন্ট ফর্মুলাস করেছি, লেখাটা যেন একটু প্র্যাকটিস করে, যেটা করছে ঠিক আছে, ধরো একটা ডেফিনিশন সেটা লিখে করবো, বা ধরো যে ফর্মুলাস গুলো সেগুলোকে লিখো, আর বারবার ধরো সকালে উঠে বা এতে একটা টাইম রাখো 8 ঘন্টা, সেগুলোকে একবার চোখ খোলা যে এতগুলো ফর্মুলা জাস্ট ট্রাই টু রিকল মাথায় যে কোন কোন ফর্মুলা। আরেকটা হচ্ছে যে ধরো কোনো জায়গায় মক টেস্ট দিয়েছে বা ধরো স্কুলের টেস্ট যেগুলো দিয়েছে তাতে যেগুলো ভুল হয়েছিল, কেন ভুল হয়েছিল সেগুলো যেন অ্যানালিসিস করবে, যে তার নিজের পড়া হয়নি বা কোনো কিওয়ার্ডস মিসিং, সেইগুলোকে একটু হাইলাইটার দিয়ে মার্ক করে থাকো যে এই জায়গাগুলো আমার ভুল হয়েছে, আমি সেগুলোকে রেকটিফাই মানে করব। অনেক স্টুডেন্ট দেখেছি ফিজিক্সে অনেক সময়, যেটা আপনি বলছিলেন পোস্ট অ্যানালিসিস, যেটা পোস্ট টেস্ট অ্যানালিসিস, যে আমার ভুলটা কেন হচ্ছে, সেটা খুব নেসেসারি, যে আইডেন্টিফাইং দ্য মিস্টেক। কেন যে আমি যতক্ষণ না মিস্টেক আইডেন্টিফাই করব সেটা তো আমি কারেকশন করতে পারবো না। মিস্টেকটা যদি আমি করি, কারেকশনস গুলো করি এবং কারেকশনস গুলো প্রপারলি খাতায় লিখে রাখি যে আমার এই জায়গাটা ভুল হয়েছে, ঠিক আছে? আর এইখানে আমার মনে হয় দেখবে যে এখন ওই 2-3 রকম ওই ফ্লোরেসেন্ট হাইলাইটার বা এই পাওয়া যায়, সেইগুলো দিয়ে যদি থাকে না, ওগুলো খুব ভিজুয়াল হয় যে আচ্ছা এইগুলো একবার করে নিই। প্রত্যেকটা সাবজেক্টেই যদি পড়া হয় তাহলে দেখবো আমি খুব কম পাতার মধ্যে ওই জিনিসগুলো কিন্তু চলে আসবে, যে আমি এইগুলো ভুল করেছিলাম, সেইগুলো তুমি যদি আটকাও তুমি দেখবে যে অটোমেটিক্যালি তোমার নাম্বার অনেক বেড়ে যাচ্ছে। ওকে, এটা হচ্ছে একটা। মানে প্রথম হলো আপনি বলছেন বেশি থেকে বেশি লিখতে, লেখো, একদম লেখো, পুরোটা না লেখলেও ইম্পর্টেন্ট পয়েন্টস লেখো, ঠিক আছে? জট ডাউন করো, রাইট, ঠিক আছে? যাতে ধরো তুমি পরীক্ষার 2 দিন আগে ধরো রিভাইজ করছো, তখন ধরো মোটা বই অত সব পড়া সম্ভব না, কিন্তু আমি যদি খাতা থেকে পড়ে নিই ইম্পর্টেন্ট পয়েন্টস গুলো, তাহলে আমার কিন্তু মাথায় এসে যাবে, মনে রাখতেও সুবিধা হবে যে আমার এই জিনিসগুলো লিখতে হবে। এবং বেশিরভাগ এক্সামে কিন্তু আমি যদি ধরো সামারিটা আমার মাথায় চলে আসে, তাহলে কিন্তু আমি অনেকটা ব্রেন আমি ঠিক লিখে ফেলতে পারবো। অনেক সময় ধরো সামারি মাথায় আসে, ধরো হিস্ট্রিতে অনেক সময় যেরকম অনেক বড় একটা ব্যাপার থাকলে আমরা কি করি, আমরা ছোট ছোট পয়েন্টস, মানে আমি অন্তত টাইটেল যে 4-5টা প্যারাগ্রাফ ধরো আছে, সেটা ধরো একটা ধরো 250-300 ওয়ার্ডের একটা এসে, বড় এসে, আমি কি করতাম যে প্রত্যেকটা প্যারাগ্রাফ থেকে 2-3টে কিওয়ার্ডস ধরো বেছে নিলাম, যে ইম্পর্টেন্ট কিওয়ার্ড গুলো, কিওয়ার্ডস এটা থাকলে ওই প্যারাগ্রাফ তাই নিয়ে লেখা। হ্যাঁ, এবার সেইগুলো নিয়ে আমি কি করতাম, ধরো নেমোনিক করে নিলাম। নেমোনিকটা কিরকম জিনিস, ধরো আমরা রেইনবোতে আমরা ভিবজিও পড়েছি, VIBGYO, হ্যাঁ হ্যাঁ, যে আমি যে মুহূর্তে এই ওয়ার্ডটা পাচ্ছি তাহলে আমি পেয়ে যাচ্ছি যে ভায়োলেট, ইন্ডিগো পেয়ে যাচ্ছি, তাহলে আমি ওই ওয়ার্ডস গুলো দিয়ে, ঠিক আছে, আমি ধরো কিছু একটা ওয়ার্ড বানিয়ে নিলাম বা একটা সেন্টেন্স বানিয়ে নিলাম। আচ্ছা, এবার আমি যে সেন্টেন্সটা, তাহলে ওই পুরো প্যাসেজটা না করে আমি একটা সেন্টেন্স মনে রাখছি, আর আমি জানি যে এই সেন্টেন্সের এই ওয়ার্ডটা হচ্ছে এইটা, এই ওয়ার্ডটা এইটা, এই ওয়ার্ডটা এইটা, বা যে মুহূর্তে আমার ওই ওয়ার্ডটা মনে পড়ছে, আমার কিন্তু প্যাসেজটা আমার যদি পড়া থাকে তাহলে কিন্তু আমার ওই প্যাসেজটাও মনে পড়ে যাবে। স্যার এটার একটা এক্সাম্পল দিতে পারবেন? আমি যখন আমি 2000-এ মানে যাদবপুরে আমার 99 পাস করার পর আমি মানে চাকরি পেয়েও যাইনি, ঠিক আছে? আমার সবসময় ইচ্ছে ছিল যে আমি পড়াবো। তখন আমি করেছিলাম যে পড়ানোর মানে ইন্ডাস্ট্রিটা জানার জন্য, তখন আমি ফিজি করেছিলাম, এক চান্স আমি পেয়েও গেলাম। আমি একদম ফিজির নিউ দিল্লির একদম মেন সেন্টারে ছিলাম। আচ্ছা, ফিজির যিনি মানে ম্যানেজিং ডিরেক্টর ডক্টর DK গোয়েল, ঠিক আছে, তার সাথে আমি এরকম ভাবে বসে কথা বলেছি। আচ্ছা, একদম মেন সেন্টারে। তারপরে আমার দিল্লিও ভালো লাগেনি, ওদের এও ভালো লাগেনি, কারণ আমার কাছে আমার নিজের ইন্ডিপেন্ডেন্স, মানে স্বাধীনতাটাই মনে, ঠিক আছে, আমি একদম ফ্রি মাইন্ডে মানে পড়াচ্ছি। আর প্লাস আমার দিল্লি ভালো লাগেনি, মানে একদম কলকাতা, মানে একদম যাকে বলে বাঙালি। তখন একটা এতে ওই ব্যারাকপুর লাইনে একটা শ্যামনগর জায়গা আছে, তা ওইখানে আমি একটা জায়গায় পড়াতে যেতাম, ওই ধরো 2002। এবার দমদম থেকে আমি উঠতাম মানে লোকাল ট্রেনে, তো ওটা ওই মেল লাইনের ট্রেন। তা কি হতো, আমি সবসময় আমার মাথায় ফিলিংস ঘুরছে, তা আমি স্টেশন ভুলে যেতাম যে কোন স্টেশন এলো। এবার তো অনেকগুলো স্টেশন আছে, ঠিক আছে, তা আমি একটা মানে তখন করেছিলাম বাস্ক, BASK TB, আচ্ছা, PIS, বাস্ক TB পিস। আচ্ছা, এটা আমি মনে রাখলাম, বাস্ক TB পিস। তোমার কাছে কোনো মিনিং নেই, কিন্তু আমার কাছে মিনিং আছে। কিরকম? বাস্ক বেলঘড়িয়া, আগরপাড়া, সোদপুর, খড়দা, TB টিটাগড়, ব্যারাকপুর, পিস পলতা, ইছাপুর, শ্যামনগর।
এইগুলো কি সব একটা Proper station। সিকোয়েন্সেই চলছে একটা? ফাস্ট টিভি পিস। আচ্ছা তাহলে আমার দেখো এতগুলো মনে রাখতে আমি এটা মনে রাখলাম মানে পুরোটা আমার মনে হচ্ছে। হ্যাঁ, আর ওই একটা লেটার দিয়ে তো একটা পুরো ওয়ার্ডই চলে আসছে। এটা কখন আমি দেখো 2002 তে করেছিলাম। আচ্ছা আচ্ছা, এখন 2026। এই খুব ইন্টারেস্টিং। আমার সব জায়গাতে আমার এরকম থাকে। আচ্ছা ঠিক আছে, মানে এমন কিছু ওয়ার্ড করব, ঠিক আছে, আমার যদি আমার ধরো চিটও যদি থাকে, ঠিক আছে, যা পরে আমি বলা উচিত নয়, আমি তাও বলছি, ঠিক আছে, আমি পিএইচডি ইন চিটিং, আচ্ছা, আমি সব জানি স্যার অলরাউন্ডার। ঠিক আছে, হ্যাঁ একদম একদম ঠিক আছে। মানে আমার কাছে খুব মানে এই হচ্ছে যে এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ ওয়ার এন্ড ইন কম্পিটিটিভ এক্সামস। নাম্বার আমি কম পাবো না। আচ্ছা ঠিক আছে, তুমি যা দাও, ইংলিশে যদি হয়, ইউ গিভ মি এনি সাবজেক্ট, আমাকে 3 মাস সময় দাও আর পেপার দাও, আই উইল টক ওকে এনি সাবজেক্ট। ওকে, ইংলিশে হতে হবে, মানে আমাকে হিব্রু দিলে আমি তো না না, ঠিক আছে, আমি এমন ভাবে বার করবো আর আমি একদম এক্সামিনারের মাথায় ঢুকে যাবো আচ্ছা যে এক্সামিনার কি চাইছে। আচ্ছা, ও চিকেন বিরিয়ানি চাইছে, আমি ওকে চিকেন বিরিয়ানি খাও। ও পান্তা ভাত চাইছে পেঁয়াজ দিয়ে, আমি ওকে পেঁয়াজ দিয়ে পান্তা ভাতই খাও। সো আন্ডারস্ট্যান্ডিং দ্য এক্সাম এন্ড দ্য এক্সামিনার, কিছুই না, তুমি পেপার যদি স্টাডি করো তাহলে দুই পাবো। অ্যান্ড আই এম গ্র্যান্ড মাস্টার অফ দ্যাট। আচ্ছা, আমি পড়ার আগে আমি কি চাইছি, আমি আগে আগে আমি করতাম যে এই জিনিসটা চাইছি কেন। ইন্ডিয়াতে বারবার আমি যেটা বলি, নাম্বার ম্যাটার্স, নাম্বার, ঠিক আছে, নাম্বার পেতেই হবে। আমি কত কি জানবো সেটা পরে আসবে, তুমি নাম্বার পেলে তখন বলবে ও তুমি 100-তে 35 পেয়েছো। তো আইনস্টাইনও যদি 35 পেয়ে এখন কোনো ইন্টারভিউতে যায় তাকে তাড়িয়ে দেওয়া, কিন্তু এখন তুমি নাম্বার না পেলে তোমাকে কেউ করবে না। হ্যাঁ, ঠিক আছে, তুমি আইএএস ধরো ইন্টারভিউতে যেতে গেলে তুমি যদি কোয়ালিফাইং এক্সাম প্রিলিমস যদি ক্রস না করো, ঠিক আছে, তোমার মধ্যে যতই আইডিয়া থাক, মানে তুমি তো ইন্টারভিউ বোর্ড অবধি পৌঁছবে না। তাহলে কি তোমাকে এটা কোয়ালিফাই করতে গেলে তোমার কি লাগবে? মার্কস লাগবে। সো ইউ নিড মার্কস। যে কথাই আছে যে নেভার জাজ এ বুক বাই ইটস কভার, কিন্তু বাস্তবটা এমনই হয়ে গেছে যে প্রত্যেকটা বইকেই কভার দিয়ে জাজ করা হচ্ছে। অ্যাকচুয়ালি সোসাইটিটা পুরো উল্টোই চলছে এখন। কেন যে এইগুলোতে এগুলো মানে একটু আউটসাইড দ্য টপিক হয়ে যাবে, মানে এতদিনের ইকোসিস্টেম চেঞ্জ হতে টেকস টাইম। ঠিক আছে, চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, তোমার কারণ নিউ এডুকেশন পলিসিস এসছে, ঠিক আছে, চেঞ্জ হচ্ছে না তা না, বাট ইট উইল টেক টাইম, একটা ট্রানজিশন হতে টাইম লাগবে। ওকে স্যার, আমি শেষে জাস্ট এই প্রশ্নটাই জিজ্ঞেস করবো যে আপনি কোথায় কোথায় পড়ান? আমি এখন দুটো জায়গায় করাই। একটা হচ্ছে যে আমার বাড়ি, আমি থাকি বেলগেছিয়া টালাপাড় ওইখানে, কিন্তু পড়াই আমার একটা বাড়ি আছে যেটা নিয়ার দমদম মেট্রো, ঠিক আছে, ওটা পাতিপুকুর ফাঁড়ি। ওটা মেট্রো থেকে ধরো 7-8 মিনিট লাগে হেঁটে, আর টোটো নিয়ে নিলে 2-3 মিনিট ওইখানে। আর আরেকটা পড়াই হচ্ছে কাছাকাছি নাগের বাজারে একটা A to Z বলে সেন্টার আছে, ওটা হচ্ছে গরুহাটা বা নাগের বাজার মোড় থেকে 5 মিনিট হাঁটা, ওই গরুহাটা মোড় বলে, ওইখানে পড়াই। আমার সপ্তাহে 3 দিন ওই A to Z এ থাকে, আর 3 দিন থাকে হচ্ছে আমার দমদম বাড়িতে। ওকে, সো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, এবং এই ধরনের যদি নতুন নতুন স্যারেদের সঙ্গে তোমরা পডকাস্ট দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। ICSE, CBSE বোর্ড এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের তাদের সকলকে অল দ্য ভেরি বেস্ট।